আসসালামু আলাইকুম। আর আজও আপনাদের স্বাগতম এই অন্ধকারের মাঝে, যেখানে ছায়া কথা বলে, মাটি ফিসফিস করে, আর সাদা শাড়ি পরা কেউ একজন আপনার পিছনে দাঁড়িয়ে থাকে। আজকের গল্পটা শুনবেন তো, কিন্তু সতর্ক থাকুন, কারণ এই গল্পের শেষে আপনি হয়তো আর কখনো রাতে জানালার পর্দা খুলতে পারবেন না। নামের সাদা শাড়ি পরা রহস্যময় নারী। বরিশালের সীমানায়, যেখানে মেঘনা নদী ধীরে ধীরে জল ছেড়ে কাদার হাত বাড়ায় মাটির গায়ে, সেখানে একটা গা আছে। নামটার মধুপুর। নামটা যত মিষ্টি, গাঁটা তত উৎসবহীন। এখানে ঈদের দিনেও ঢোল শাখা বাজে না, কারণ বুড়ো লোকেরা বলে ওই ঈদের রাতে ওই মেয়েটা বেরোয়, সাদা শাড়ি পরে। আমি নিজে সেখানে গিয়েছিলাম গত বছরের শেষ দিকে। কাজ ছিল একটা পুরনো জমিদার বাড়ির নথি খুঁজে দেওয়া। বাড়িটা ছিল গায়ের শেষ প্রান্তে, 3 দিকে জঙ্গল, আর সামনে একটা পুকুর যার জল কখনো স্থির থাকে না, যদিও বাতাস থাকে না। লোকে বলে ওই পুকুরে এক মেয়ে ডুবে মরেছিল 50 বছর আগে। নাম ছিল তার রুমা। রুমা ছিল গায়ের মোড়লের মেয়ে, সুন্দরী, পড়ুয়া, আর একটু অদ্ভুত। বলা হতো ও রাতে কখনো ঘুমায় না, জানালায় বসে চাঁদের দিকে তাকিয়ে থাকে। কেউ কেউ বলতো ও কথা বলে কারো সাথে, যাকে দেখা যায় না। গায়ের মানুষ ভয় পেত, তবে রুমার বাবা মা বলতো মেয়েটা তো ভালোই আছে, কিছু হবে না। কিন্তু এক ঈদের রাতে সব বদলে যায়। ওই রাতে রুমা বাড়ি থেকে বেরিয়ে যায়। কেউ দেখেনি কখন গেল, কিন্তু ভোরবেলা ওর জুতো পাওয়া যায় পুকুরের ধারে, একটা ভেজা, অন্যটা শুকনো। খোঁজ জ্বালানো হয়। 3 দিন ধরে মাছিরা উড়ে, কুকুরেরা হুক দেয়, কিন্তু রুমার কোনো খোঁজ পাওয়া যায় না। চতুর্থ দিন সকালে পুকুরের জল লাল হয়ে যায়। লাল না, বরং যেন গাঢ় গোলাপি, যেন কেউ সেখানে হাজার হাজার গোলাপ ভিজিয়ে রেখেছে। আর সেই রাতেই প্রথমবার কেউ দেখে সাদা শাড়ি পরা এক নারী পুকুরের ধারে দাঁড়িয়ে। চোখ তুলে দেখে যে লোক, ওর চোখ দুটো পরদিন সকালে খোঁজ পাওয়া যায় না, শুধু একটা জুতো আর একটা চুলের আঁটি। আমি যখন মধুপুরে পৌঁছাই, গায়ের লোক আমাকে বাড়িতে থাকতে দিতে চায় না। শেষে এক বুড়ো মাঝি, নাম তার হাবিবুল্লাহ, বলে, তুমি যদি ওই বাড়িতে যাও, তবে রাত 12টার পর কখনো জানালা খুলো না, আর যদি কেউ রুমা বলে ডাকে, উত্তর দিও না, কারণ ও কখনো রুমা নামে ডাকে না। ও ডাকে, ভাই, আমার শাড়িটা ভিজে গেছে, একটু শুকানো দেবে? আমি হেসে উড়িয়ে দিই, আমি তো শহরের ছেলে, ইতিহাস পড়ি, যুক্তি বিশ্বাস করি। ভূতপ্রেত, ওগুলো তো গ্রামের লোকেদের মনের ভয়। বাড়িটা ছিল ভয়াবহ। দরজার কাঠ ফাটা, দেয়ালে গজানো লতা, আর ভিতরে ঢুকতেই একটা গন্ধ, যেন ভেজা কাপড় আর পচা ফুলের মিশ্রণ। ঘরগুলো খালি, কিন্তু মাঝে মাঝে লাগে যেন কেউ এখনও এখানে থাকে। একটা ঘরে দেখি একটা আয়না, যার কাছে লেখা, আমি ফিরে এসেছি। রাত হয়, আমি বাতি জ্বালাই, বাইরে বৃষ্টি নামে, ঝমঝম শব্দে। হঠাৎ শুনি টুপ টুপ টুপ, পানি পড়ার শব্দ। কিন্তু আমি তো ছাদ চেক করেছি, ছিদ্র নেই। আমি ঘর ঘুরে দেখি, শব্দটা আসছে ওপর থেকে। আমি সিঁড়ি বেয়ে উঠি। ওপরের ঘরটা ছিল বন্ধ, দরজায় তালা, কিন্তু তালা খোলা। আমি ভেবেছিলাম আমি বন্ধ করেছি। ভিতরে ঢুকি। ঘরটা খালি, শুধু মাঝখানে একটা কাঠের চেয়ার, আর চেয়ারের ওপর একটা ভেজা সাদা শাড়ি। আমি কাছে যাই, শাড়িটা ছুঁই, ঠান্ডা, যেন বরফের মতো। আর তখনই, ভাই, আমার শাড়িটা ভিজে গেছে, একটু শুকানো দেবে? পিছন থেকে কণ্ঠস্বর। আমি ঘুরে তাকাই। দরজার কাছে দাঁড়িয়ে এক নারী, সাদা শাড়ি পরা, চুল ভিজে মুখে লেগে আছে। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু হাত দুটো বাড়িয়ে দিয়েছে, যেন আমার কাছে কিছু চায়। আমি পিছিয়ে যাই, পা কাঁপছে, মুখ থেকে কথা বেরোয় না। ও আবার বলে, শুকানো দেবে না? আমি তো ঠান্ডায় কাঁপছি। আমি দৌড়ে নামি সিঁড়ি দিয়ে, নিচে এসে দরজা বন্ধ করি, তালা দিই। কিন্তু তখনই শুনি
ওপর থেকে হাসির শব্দ। হাসি না, বরং যেন কেউ কাঁদছে, কিন্তু হাসির মতো শব্দ করছে। আমি রাতভর জেগে থাকি, সকালে বাইরে বেরোই। হাবিবুল্লাহ দেখে বলে, ওই যে তোমার চোখ, রাতে দেখেছ? আমি মাথা নাড়ি। ও বলে, ও তোমাকে ছাড়বে না, একবারও কাউকে ডাকলে ও আর ছাড়ে না। তুমি কি উত্তর দিয়েছ? আমি বলি, না, কিন্তু ও আমাকে দেখেছে। হাবিবুল্লাহ মাথা নেড়ে বলে, তাহলে ও তোমার পিছু নেবে। তুমি কি জানো রুমা আসলে কে ছিল? আমি জানতে চাই। ও বলে, রুমা ছিল না মোড়লের মেয়ে, ও ছিল এক বেগমের ছোট বোন, যে বেগম এই বাড়ির মালিক ছিল। ওই বেগমের স্বামী ছিল জমিদার, কিন্তু সে অন্য এক মেয়ের প্রেমে পড়ে। বেগম তখন গর্ভবতী। স্বামী তাকে ছেড়ে চলে যায়। বেগম পাগল হয়ে যায়। এক রাতে ও নিজের ছোট বোন রুমাকে পুকুরে ফেলে দেয়, কারণ ও ভেবেছিল রুমা তার স্বামীর সাথে চুপি চুপি দেখা করে। কিন্তু সত্যি ছিল না। রুমা তো শুধু রাতে চাঁদ দেখত, কারণ ও জানত চাঁদের আলোতে ওর বোনের আত্মা ঘুরে। আমি অবাক হয়ে শুনি। হাবিবুল্লাহ বলে, ওই বেগম পরদিন নিজেকে ঝুলিয়ে মারে, কিন্তু ওর আত্মা এখনও বাড়িতে ঘুরে। আর রুমা কি? ও প্রতি ঈদে ফিরে আসে, সাদা শাড়ি পরে, কারণ ওই দিন ও মরেছিল। আর ও চায় কেউ ওর শাড়িটা শুকিয়ে দুক, কারণ যতক্ষণ না শাড়িটা শুকাবে ও মুক্তি পাবে না। আমি ভাবি, হয়তো আমি ওকে সাহায্য করতে পারি। রাতে আবার বাড়িতে ফিরি, শাড়িটা নিয়ে নিচে আসি, আগুন জ্বালাই, শাড়িটা শুকানোর চেষ্টা করি। কিন্তু শাড়িটা কখনো শুকায় না। যতবার শুকায় ততক্ষণে আবার ভিজে যায়। তখন আমি বুঝি, ও চায় না শাড়ি শুকানো, ও চায় কেউ ওর জন্য কাঁদুক। আমি শাড়িটা হাতে নিয়ে বলি, রুমা, আমি তোমার জন্য কাঁদছি। তুমি যে নির্দোষ ছিলে, তুমি যে শুধু ভালোবাসতে চেয়েছিলে, তুমি যে কখনো কারো ক্ষতি করনি। আমার চোখ দিয়ে জল পড়ে। হঠাৎ বাতাস থেমে যায়, শাড়িটা হাত থেকে উড়ে যায়। আমি তাকাই ওপরের দিকে। রুমা দাঁড়িয়ে আছে সিঁড়ির মাথায়, কিন্তু এবার ওর মুখ দেখা যাচ্ছে। ওর চোখ দুটো খালি, কোনো চোখ নেই, শুধু দুটো গর্ত, কিন্তু ওর মুখে হাসি। ও বলে, ধন্যবাদ ভাই। আর তারপর ও মিলিয়ে যায়। পরদিন সকালে পুকুরের জল স্বচ্ছ হয়ে যায়, আর বাড়ির ভিতর থেকে সেই গন্ধ ভেজা কাপড় আর পচা ফুলের চলে যায়। আমি মধুপুর ছেড়ে আসি, কিন্তু আজও প্রতি ঈদের রাতে আমি জানালায় বসে থাকি, আর যদি বৃষ্টি নামে তবে শুনতে পাই টুপ টুপ টুপ। আর মনে হয় কেউ একজন আমার পিছনে দাঁড়িয়ে আছে। কিন্তু আমি ঘুরে তাকাই না, কারণ আমি জানি ও আর কাউকে ক্ষতি করবে না। ও শুধু চায় কেউ ওর জন্য কাঁদুক। আজকের গল্প এখানেই শেষ, কিন্তু মনে রাখবেন, ভূত শুধু ভয় দেখায় না, কখনো কখনো ওরাও চায় কেউ ওদের দুঃখ বুঝুক। আপনি কি কখনো কারোর জন্য কেঁদেছেন যাকে চেনেন না? হয়তো ঠিক সেই কান্নাই কারো আত্মাকে মুক্তি দেয়। আবার দেখা হবে অন্ধকারে। আল্লাহ হাফেজ।